শ্রমিক এবং কৃষক যারা ভারতবর্ষের উৎপাদনের সাথে সম্পূর্ণভাবে যুক্ত, যাদের উৎপাদনের উপর ভারতবর্ষের মানুষের জীবন অতিবাহিত করার বিষয়টা যুক্ত আছে, তাদের উপর মোদি সরকারের যে আক্রমণ, তার পাশাপাশি আমাদের দেশের যুবকদের, ছাত্রদের উপর, দেশের সাধারণ যারা তফসিলি অংশের মানুষ, তফসিলি উপজাতি অংশের মানুষ, অনগ্রসর সম্প্রদায়ের মানুষ এবং বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ যারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের উপর মোদি সরকারের ক্রমাগত আক্রমণ, এরই প্রতিবাদে 22টি সুনির্দিষ্ট দাবিকে চিহ্নিত করে যে কনভেনশন হয়েছিল তালকোটরা স্টেডিয়ামে, সেই কনভেনশনের হাত ধরেই আওয়াজ উঠেছিল যে 26, 27, 28 নভেম্বর ভারতবর্ষের প্রতিটি রাজ্যে রাজ্যপালদের ভবন ঘেরাও করা হবে এই দাবির ভিত্তিতে। এই দাবি মানার জন্যে চাপ দেওয়া হবে, চাপ সৃষ্টি করা হবে। আপনারা দেখেছেন 26, 27, 28 সারা ভারতবর্ষে প্রতিবাদ সংগঠিত হয়েছে এবং তার পরবর্তী সময়ে আমাদের দেশে ট্রেড ইউনিয়নগুলো তারা আহ্বান রাখেন যে শিল্পক্ষেত্রে ধর্মঘট হবে। শিল্পে, পরিবহন, বন্দর থেকে আরম্ভ করে স্থল, জল, সমস্ত যে পরিবহনগুলো আছে সেই সেক্টর, কয়লা ক্ষেত্র, লৌহ ক্ষেত্র, এই সমস্ত শিল্পক্ষেত্রগুলোতে ধর্মঘটের আহ্বান দেওয়া হয়েছিল 16ই ফেব্রুয়ারি। এবং অন্যদিকে আজকেম সংযুক্ত কিষাণ মোর্চা তারা যৌথভাবে আজকে গ্রাম ভারত বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এখন পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা খবর, দক্ষিণ ভারত থেকে যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে তুতিকোরিন বন্দর থেকে শুরু করে অধিকাংশ বন্দরগুলো স্তব্ধ হয়ে আছে। ভারতবর্ষের বিভিন্ন শিল্পক্ষেত্রগুলোতে বন্ধ হয়ে আছে, কাজকর্ম থেকে শ্রমিকরা বিরত থেকে প্রতিবাদ সংগঠিত করছেন মোদি সরকারের এই সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বেসরকারি হাতে তুলে দেবার যে প্রকল্প মোদি সরকারের, তার প্রতিবাদে সর্বত্র কাজ থেকে বিরত থেকে তারা প্রতিবাদ সংগঠিত করছেন। গ্রাম ভারতে আমরা লক্ষ্য করছি গ্রামীণ ক্ষেত্রে মানুষ সমস্ত কিছু স্তব্ধ রেখে এই ধর্মঘটে সামিল হয়েছে। আমাদের ত্রিপুরা তো আমরা দেখছি যে ত্রিপুরাতে সকাল থেকে পরিবহন ক্ষেত্রে আমরা যদিও সাধারণ ধর্মঘট ডাকিনি, তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম, দোকানপাট অনেকগুলোই বন্ধ সকাল থেকে আমরা দেখছিলাম সাধারণ ধর্মঘট না থাকা সত্ত্বেও। অর্থাৎ এই ধর্মঘটের প্রতি মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন তা আমরা লক্ষ্য করছি। আমরা কোনো জায়গায় কোনো পিকেটিংয়ের ব্যবস্থা রাখিনি, আমরা জনগণের স্বতঃস্ফূর্ততার উপর ভরসা রেখেছিলাম এবং পরিবহন ক্ষেত্রে আমরা ধর্মঘটের আহ্বান জানিয়েছিলাম। আমরা দেখেছি সকাল থেকে অনেক জায়গাতেই পরিবহন ক্ষেত্রে সেখানে গাড়ি ঘোড়া রাস্তায় বের হয়নি, অনেক জায়গাতে একটা দুটো গাড়ি রাস্তায় কিছুটা অগ্রসর হয়ে গেছে, কিন্তু যাত্রী সাধারণ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন বলে সেখানে জনগণের এই যাত্রী সাধারণের গাড়িগুলো ব্যবহার করার আগ্রহটা কম ছিল। স্বাভাবিক কারণে একটা গাড়ি চালাতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে প্রচুর তেলের খরচা করতে হয়, তার জন্য গাড়িগুলো আবার স্ট্যান্ডে ফিরে আসে। পরবর্তী সময়ে সকাল থেকে যখন গাড়ি ঘোড়া কম চলছিল রাস্তায়, আমরা দেখলাম যে এখানে বিএমএস বা বিবেকানন্দ বিচার মঞ্চের তারা বিভিন্নভাবে এই যারা গাড়ি গত বেশ কয়েকদিন ধরেই স্ট্যান্ডগুলোতে হুমকি ধমকি দেওয়া হচ্ছিল, তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে তোমরা যদি রাস্তায় না নামো তাহলে আগামী দিনে তোমাদের গাড়ি আমরা রাস্তায় চালাতে দেব না। এত সত্ত্বেও আপনারা যদি একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন এত হুমকি এত ধমকির পরও অন্য দিনগুলোতে রাস্তায় যে যানবাহন আমরা লক্ষ্য করতাম সেই যানবাহন আজকে আমরা রাস্তায় দেখছি না। তার পাশাপাশি গ্রাম ত্রিপুরা তো এই ধর্মঘটের একটা ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। মোটামুটিভাবে এখন পর্যন্ত যা খবর আমাদের কাছে আসছে আমরা আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী সময় অন্যান্যরা আছেন, ওনারা বিস্তৃতভাবে বিষয়গুলো তুলে ধরবেন।
ধর্মঘট সম্পর্কে সিআইটিউ জেনারেল সেক্রেটারির মুখে আপনি শুনছিলেন। সর্বভারতীয় ক্ষেত্রে এখন পর্যন্ত যা খবর, পাওয়ার গ্রিড যারা কর্মচারী ইঞ্জিনিয়ার তারা ধর্মঘটে অংশ নিয়েছে। পাওয়ার সেক্টরে থ্রু আউট দি কান্ট্রি, সারা দেশেই তারা ইমার্জেন্সি সার্ভিস যাতে বন্ধ না হয় বুকে বেস নিয়ে ধর্মঘটে অংশ নিয়েছে। রেল গোটা দেশে বিভিন্ন জায়গাতে চলাচল স্তব্ধ হয়ে গেছে। পরিবহন যেটা সড়ক পরিবহন ওইটাও প্রায় বিভিন্ন জায়গাতে স্তব্ধ হয়ে গেছে। এবং আরও যেটা লক্ষ্য করা গেছে, স্টিল ইন্ডাস্ট্রি যেমন ভাইজাগ এবার টোটালি স্টপ, জনজীবন সবই বিপর্যস্ত হয়ে গেছে। কোল পুরোপুরি বন্ধ, কয়লা ক্ষেত্র পুরোপুরি বন্ধ। এগুলি আমি জাস্ট খালি বড় শিল্পগুলোর কথা বললাম। বিএসএনএল টোটালি ক্লোজড, বন্ধ। ওয়েল সেক্টর, তৈলক্ষেত্র যেটা, তৈলক্ষেত্রের ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে গোটা দেশে। শিল্পের কথা আমি বলছি যেটা, এরকম এটা সংগঠিত ক্ষেত্র। আর অসংগঠিত ক্ষেত্রে সর্বত্রই একটা ধর্মঘটের ব্যাপকতা লক্ষ্য করা গেছে। আমাদের রাজ্য সম্পর্কে শঙ্কর দত্ত আপনাদের সামনে বলেছেন, ভয় ভীতি উপেক্ষা করে এ রাজ্য ধর্মঘটে ভালো অংশে মানুষ সমর্থন করেছেন। গ্রাম ধর্মঘটও চলছে। সবটা মিলিয়ে আমরা ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে আমাদের রাজ্যে যারা ধর্মঘটকে সফল করে তোলার জন্য এগিয়ে এসেছেন, সমর্থন জানিয়েছেন, সাহসিকতা পরিচয় দিয়েছেন, এমনকি শিক্ষক কর্মচারী যারা, তারাও কিন্তু একটা ভালো অংশ আজকে অফিস কাছারিতে যায়নি। এবং এরা যারা ধর্মঘটে সামিল হয়েছেন বিভিন্ন সেক্টরে ক্ষেত্রে, এবং এদের প্রতি আমরা অভিনন্দন এবং সঙ্গে ভয়ভীতি উপেক্ষা করে যেভাবে সামনের দিকে এগিয়ে এসছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে না, সত্যি যে সরকারের এই সমস্ত হুমকি ধমকি নানা বিষয় থাকে, এগুলিকে উপেক্ষা করে তারা এগিয়ে এসেছেন। সঙ্গে দেশবাসীকেও যারা এই ধর্মঘটে সামিল হয়েছেন সকলকে আমরা রাজ্যের ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে অভিনন্দিত করছি। পরিস্থিতিটা খুব ঘোরালো করে ফেলেছে। অনেকে ধারণা হতে পারে বোধহয় পার্লামেন্টারি ইলেকশন নেন। আরে পার্লামেন্ট ইলেকশনের সময় ট্রেড ইউনিয়ন মুভমেন্ট যুক্ত না। পার্লামেন্ট ইলেকশনটা সামনে আসছে, আন্দোলনটা নতুন না। ব্যাখ্যা করছিলেন একটু আগে, ব্যাখ্যা অনেক দিন যাবত আন্দোলনটা চলছে, তারই ধারাবাহিক হিসেবে আজকে গিয়ে এটা হয়েছে। আমরা এখানে বলবো যে কি শুরু হয়েছে, স্কিমের পর স্কিম ঘোষণা দিচ্ছে। তো ইলেকশনটাকে সামনে রেখে এগুলো করে বিজেপি, খালি একটার পর একটা স্কিম। এবং আমাদের রাজ্য আমি দেখলাম গত কয়দিন ধরে দেখবেন পত্রিকাতে কত রকম স্কিম। এবং এগুলি কি আসলে কি মানুষ পাবে? এগুলি কি কার্যকরী হবে? এগুলি অনেকটা এগুলি ইন্স্যুরেন্স কোম্পানিকে পাইয়ে দেওয়ার জন্য, ইন্স্যুরেন্স কোম্পানিকে টাই আপ করে প্রিমিয়াম পাইয়ে দেওয়ার জন্য এই সমস্ত স্কিম টিমগুলো বলছে। আমরা তো দেখেছি, আমার তো অভিজ্ঞতা আছে, তো এটি তো হচ্ছে তো। এবং এর সঙ্গে দেখছি আমরা পেনশন নিয়ে একটা ছেলেখেলামি চলছে। এখানে রাজ্যে এখনও যেমন এডিসিতে যারা গিয়েছে তারা পেনশন পাচ্ছে না, ওই যে তাদের এই পেনশনের টাকা সেখানে পাচ্ছে না শিক্ষক কর্মচারীরা। আর বলছে টাকার কোনো অভাব নেই, কিন্তু পেনশনের টাকা পায় না, গ্র্যাচুইটি টাকা পর্যন্ত পায় না। শিক্ষক কর্মচারীরা যারা রিটায়ারমেন্টে এবং গ্র্যাচুইটি টাকা পাওয়া উচিত তারা গ্র্যাচুইটি টাকা পর্যন্ত পায় না। এবং ওল্ড পেনশন স্কিম বিভিন্ন রাজ্যে চালু হয়েছে। আমাদের রাজ্যে জোর করে ন্যাশনাল যেটা পেনশন স্কিম, যেটা নিউ স্কিমটা যেটা, সেই স্কিমটা আমাদের রাজ্যে ছিল না। এটা বামফ্রন্ট সরকার ছিল না। এটা 2018 জুলাই মাস থেকে আমাদের রাজ্যে এটা লাগু করে দিয়েছে। এটা বিরোধিতা আমরা করছি, এখনও করছি দাঁড়িয়ে, আমরা এগুলো বলছি। ফুড সিকিউরিটি তো কিচ্ছুই নেই, খাদ্য নিরাপত্তা। এই দেবে সেই দেবে, খালি বিজ্ঞাপন ওপর বিজ্ঞাপন। রেশনে গেলে দেখা যায় সাধারণ যে চাউলটা যে পরিমাণ আগে পাওয়া যেত সেই চাউলটা পায় না, গমটা যে পরিমাণ পাওয়া যেত সেটা পায় না। এবং রেশন ব্যবস্থা অনেকটা সাধারণ মানুষের জন্য হাতের নাগালে বেরিয়ে যায়। মূল্যবৃদ্ধি বাড়ছে, রেশনিং ব্যবস্থার উপরে নির্ভরশীল হচ্ছে, মূল্যবৃদ্ধি কমাতে ব্যর্থ হয়েছে সরকার। আর লগে স্কিম ওয়ার্কার যারা, তাদের উপর নির্ভর, গোটা দেশে স্কিম ওয়ার্কার আজকে রাস্তায়। কেন রাস্তায়? তাদের দিয়ে সব কাজ করানো। এই ত্রিপুরার যে মুখ্যমন্ত্রীর অমুক স্কিমের উদ্বোধন, অমুক মন্ত্রীর অমুক স্কিমের উদ্বোধন, কেরই আসবে? যারা আশা, মিড ডে মিল ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার,
কাজে এমনিতেই কাজ করে শেষ হয় না, নানা কাজ করে, তারপরে তাদেরকে নিয়ে এসে ভর্তি করে নেওয়ানো হয়, তাদেরকে দিয়ে এগুলো মানে সমস্ত কাজে স্কিম ওয়ার্কারদেরকে ব্যবহার করা হচ্ছে। আর মাসের শেষে ঠিক সময় মতো পয়সাটা পায় না, পেনশন যেই টাকাটা বামের সময় চালু হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়, সেই টাকাটা ঠিক মতো পায় না, তাদের গ্র্যাচুইটি দেওয়া হয় না, এই অবস্থা তৈরি হয়েছে। বেকার সমস্যা, কাজের নামে একটা ছেলে খেলামি চলছে, ইন্টারভিউর পরে ইন্টারভিউ দেয়, কাজ কিন্তু পায় না। আর মাঝে মধ্যে দু একটা অফার মেলা করে এগুলি লোক দেখানো, এটা মানুষকে টুপি পরানোর মতো, এবং বিশাল বেকার বাহিনী তৈরি করেছে। পরিস্থিতির সমস্ত দিক থেকেই মানুষ এখন আক্রান্ত। বিদ্যুৎ ক্ষেত্র এখন তো ওই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, বিদ্যুৎ আইনটা পাশ করাতে ফেল করেছে, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ইঞ্জিনিয়ারদের আন্দোলন, এবং এরপর এখন গিয়ে করছে কি প্রশাসনিক নির্দেশ দিয়ে লাগু করতে শুরু করছে। প্রশাসনিক নির্দেশ দিয়ে স্মার্ট মিটার বসিয়ে দিয়েছে, প্রশাসনিক নির্দেশ দিয়ে সমস্ত কিছু হ্যান্ড ওভার করতে শুরু করেছে। এই যে অবস্থাটা বিদ্যুৎ ক্ষেত্রে, এটা তো সাধারণ মানুষ অবস্থা খুব নাগালের বাইরে চলে যাবে, সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না, ব্যবহার করতে পারবে না, এবং সে অর্থ তার থাকবে না। 26,000 টাকা ওয়েস, বহু আগে 18,000 টাকা ওয়েস, সেখানে 18,000 টাকা ওয়েস অলরেডি ডিক্লেয়ার করেছে। কে করেছে? সুপ্রিম কোর্ট, গোটা দেশে লাগু করে। কেরালাতে তারা সর্বনিম্ন মজুরি করেছে 6 টাকা আর 600 টাকা পার ডে। তাহলে ভারতবর্ষ রাজ্যে কেন হবে না? আমরা বলছি 26,000 টাকা দিতে হবে সারা দেশে, ওয়েস কমিয়ে দিচ্ছে গোটা দেশে। সমস্ত ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত অস্থায়ী কর্মীদেরকে কাজে লাগিয়ে এই সমস্ত আউটসোর্সিংয়ের নামে ওয়েস কমিয়ে দিয়েছে। 6,000 7,000 টাকা এক্সপ্লয়েট করছে, এক্সপ্লয়েট একদম পুরোপুরি টাকা বিল করে নিচ্ছে বহুটা। এই ওএনজিসিতে কী চলছে? ওএনজিসিতে একটা ড্রাইভার এগেনস্টে বিল করে নিয়ে আসে 21,000 22,000 টাকা বিল করে নিয়ে আসে, আর সে শ্রমিককে মজুরি দিচ্ছে মাত্র 10,000 11,000 টাকা। ব্যাংকে তার নামে যাচ্ছে 22,000 21,000 22,000 টাকা ব্যাংকে ঢুকছে তার নামে, এবং সে যেই ঠিকাদারের আন্ডারে কাজ করে সেই ঠিকাদারকে সে বাকি টাকাটা ব্যাংক থেকে তুলে ঠিকাদারকে দিয়ে দিতে হচ্ছে। এর দালালির টাকা এবং মাস্তানির টাকা এই আমাদের ওএনজিসিতে গুলো চলছে ড্রাইভারদের উপর। এই যে নির্যাতনগুলো চলছে সারা দেশে শ্রমিকদের উপরে, সেখানে গিয়ে তোলাবাজি গোটা দেশে চলছে, এবং এই তোলাবাজিতে শ্রমিকরা এমনিতে ওয়েজ কমে গেছে, তার উপরে তারা গিয়ে আক্রান্ত, এবং অধিকার তো আক্রান্ত। ওয়েজ তারা শ্রমকোট চালু করেছে। সবটা মিলিয়ে এই আজকের এই ধর্মঘট, এবং ধর্মঘটতে আমরা ভাববো যে মোদী সরকার একটা শিক্ষা নিক, কিন্তু বিজেপি সরকার সেই শিক্ষা নেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কারণ তারা কৃষকদের উপর যেভাবে নির্যাতন শুরু করেছে, এবং এই নির্যাতন এখনও অব্যাহত আছে। আলোচনা বসে না, কথা বলতে চায় না, এবং শ্রম সম্মেলন করে না। প্রতি বছর দেশের সব শ্রমমন্ত্রী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সমস্ত শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটা মিটিং হতো, প্রাইম মিনিস্টারও থাকতেন। আমি নিজেও শ্রমমন্ত্রী ছিলাম এক সময়, এই ধরনের মিটিংয়ে অংশ নিয়েছিলাম দিল্লিতে। এখান থেকে ফরওয়ার্ড করা হতো কিছু, যেগুলি মানে সবাই আলোচনা করে ঠিক করতেন, সরকার এটা কার্যকরী করতো। এখন তো এগুলো উঠেই গেছে, নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতা আসার পর এখন সব উঠে গেছে, কিচ্ছু নেই এই অবস্থা। এবং কাজের ঘন্টা সিরিয়াস আকার নিয়ে গেছে। কাজের ঘন্টা, একটা লোক 17-18 ঘন্টা কাজ করতে পারে? অসম্ভব। 12 ঘন্টা আইন করে দিচ্ছেন। দিল্লি শাসিত কয়েকটা রাজ্যে বিধানসভায় বিল এনে 12 ঘন্টার আইন পাস করিয়ে দিয়েছেন। এমনি বেকাররা কাজ পায় না। তাহলে একটা লোক যদি 12 ঘন্টা কাজ করতে, বেকারদের তো কাজ পাওয়ার সম্ভাবনা আরও কমবে, বেকার সমস্যার তীব্রতা আরও বাড়বে, আর মুনাফা কার হবে? মালিকের মুনাফা 4 ঘন্টা তাকে বেশি কাজ করাবে, মজুরি দেবে না, লাভ হবে। এবং এই সুবিধাগুলো পাইয়ে দিচ্ছে শিল্পপতিদের, তাদের নির্দেশেই কেন্দ্রীয় সরকার চলছে। তারই ফলশ্রুতি হিসাবে তাদের ফান্ডে প্রচুর টাকা জমা দেয় নির্বাচনী বৈতরণী পাস হওয়ার জন্য। সুপ্রিম কোর্ট তো কাল অলরেডি এটা রায় দিয়ে বলে দিয়েছে, এর থেকে পরিষ্কার। ট্রেড ইউনিয়ন আন্দোলন, কৃষক আন্দোলন আগে থেকেই তো বলছে লুটপাট চলছে, এবং মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতেই এই ধর্মঘট, আমরা মনে করি এই ধর্মঘটের মধ্য দিয়ে যদি সরকার তার নীতির পরিবর্তন না ঘটায়, বাজেটে যদিও নীতির পরিবর্তন নেই, কোনো নির্দেশিকা নাই, উল্টো মেইন বাজেটে গিয়ে দেখা যাবে মানুষের জন্য। কারণ কেন্দ্রীয় সরকার বড় লোকদের এত বেশি ছাড় দিয়ে দিয়েছে, বাজেটের চরম ঘাটতি চলছে, রাজ্য ঘাটতি চলছে। এই ঘাটতি পূরণ করার জন্য দেনার পর দেনা, ঋণের পর ঋণ, এত টাকা ঋণ নিচ্ছে ভারত সরকার, আমাদের রাজ্য সরকার এত টাকা ঋণ নিয়েছে। তার বিনিময়ে কোনো পরিকাঠামো তৈরি হয়েছে? কোনো পরিকাঠামো নতুন করে হাত দিয়েছেন? পরিকাঠামো যা তৈরি হয়েছিল সেগুলো এখন ভগ্নদশায় আছে। এই পরিস্থিতি, তাহলে টাকা যাচ্ছে কোথায়? টাকা কাকে দিচ্ছে?
বাজেটে বিরাট অংশের টাকা ডাইভার্ট করে দিচ্ছে, সমস্ত তাদের ওই ট্যাক্স মুভ করে নানা কাজে তাদেরকে পাইয়ে দিচ্ছে। এবং এই যে ধরুন এই হেলথ ইন্স্যুরেন্স স্কিমের নামে এগুলো যেগুলি করছে, সমস্ত বিমা কোম্পানিগুলো বেসরকারি কোম্পানিগুলোকে কোটি কোটি টাকা পাওয়ার জন্য রাস্তা করে দিচ্ছে। কিন্তু আপনি যখন হাসপাতালে যান চিকিৎসার জন্য, এই যে বিভিন্ন স্কিমগুলো ওষুধ পায়, ইএসআই একটা স্কিম, বিশাল পরিমাণ টাকা পড়ে আছে। ইএসআই স্কিমে আমাদের রাজ্যে একটা হাসপাতাল, বড় হাসপাতাল হওয়ার কথা, এখন হয়নি। এবং সেই হাসপাতালে যারা যায় এখন, যেটা ছোট্ট একটা আছে, এখানে যখন যায় ওষুধের দোকানে গেলে ওষুধ নেই। কেন এটা হবে? এখান থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে খবর 60,000 কোটি টাকা জমানো টাকা এখান থেকে হাতিয়ে নিয়েছে, সরিয়ে অন্য খাতে গিয়ে খরচ করে দিয়েছে ইএসআই স্কিমে। তো শ্রমিক তার টাকা কিন্তু তার মজুরি থেকে কেটে একটা অংশ, মালিকের থেকে একটা অংশ নিয়ে কিন্তু ইএসআই স্কিম। এটা এমন না যে গভর্নমেন্টের এখানে টাকা, এটা কিন্তু তাদের প্রাপ্য অধিকার, এই টাকাটা পর্যন্ত পায় না। এই পরিস্থিতি চলছে এবং এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই আন্দোলন। যদি নীতি না পাল্টায়, আমরা খুব শর্ট টাইমের মধ্যে দিল্লিতে ট্রেড ইউনিয়নগুলো বসে হয়তো আমাদের এই স্লোগান দিতে হবে, সরকার পাল্টাও। কারণ এই দাবিগুলো সব অর্থনৈতিক দাবি দেওয়ার কথা আমি বলছি। এটা মানুষের জীবন জীবিকার সমস্যা, দেশবাসীর সমস্যা, মানুষের সমস্যা। এই যেই নীতিতে বেকার বাড়ায়, যেই নীতিতে দারিদ্রতা বাড়ায়, যেই নীতিতে মানুষকে না খেয়ে রাত্রেবেলা ঘুমাতে হয়, যেই নীতিতে অনাহারে মানুষ মারা যায়, যেই নীতিতে বাচ্চা বিক্রি করতে হয় অনাহারি মার, সেই নীতির যদি পরিবর্তন না ঘটায়, এই নীতির পরিবর্তন না ঘটালে রাজনৈতিক পরিবর্তনের স্লোগানে আমাদের নামতে হবে। এবং যেই রাজনীতি এই যে সমস্যাগুলো জন্ম দেয়, সৃষ্টি করে এবং বাড়িয়ে তোলে, সেই রাজনীতিকে পরিবর্তন করে একটা সুস্থ সমাজ এবং সুস্থ দেশ, একটা ভালো দেশের ন্যূনতম মানুষের সমস্যাগুলো ভাববে, মানুষের অধিকার, সম্মান, মর্যাদা, ইজ্জত ফিরিয়ে দেবে এবং আইনের শাসনটা থাকবে। এই ধরনের একটা অবস্থা তৈরি করার জন্য আমাদের রাস্তার আন্দোলন চলবে এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব, দেশবাসীর কাছে যাব, ঘরে ঘরে যাব, মানুষকে বুঝাবো। পরিবর্তন না করলে কেউ বাঁচবেন না। আপনি করেন বিজেপি, আপনিও রেহাই পাবেন না, করেন আপনি অন্য পার্টি, রেহাই পাবেন না। শাসক দল তো আপনার জন্য কি আলাদা দোকান আছে, সস্তা জিনিস পাওয়া যায়? আপনি আপনার ঘরে যে বেকার সন্তানটা আছে, তার ছেলে মেয়ে নিশ্চিত কোনো ভবিষ্যৎ দিতে পেরেছে? তারা পারেনি। কাজে স্বাভাবিক কারণে আমরা সকলের কাছে উদাত্তভাবে যাব। এই লড়াইটা হলো দেশ রক্ষার সংগ্রাম, মানুষকে রক্ষা করার সংগ্রাম। এই সংগ্রামে সকলেই এগিয়ে আসুন। কিছু আছে? রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।